আচ্ছা, তো আজকে আমরা ক্লাস 9-10 বা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 1টা একটু শুরু করব। সেটা হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। তো এই চ্যাপ্টার পুরাটাই ফিজিক্স কি, ফিজিক্সকে কত শাখায় ভাগ করা যায়, ফিজিক্সের ইতিহাস কিভাবে সেটা বিকশিত হয়েছে এবং তার যত বেসিক ধারণা দেওয়া সম্ভব সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো চ্যাপ্টারের প্রথম অংশে পদার্থবিজ্ঞান সম্পর্কে কিছু বলা হয়েছে। যে পদার্থবিজ্ঞান যদি বলা হয় যে বিজ্ঞানের সবথেকে প্রাচীন শাখা কি, তাহলে প্রথমেই শব্দটা আসে বা যে উত্তরটা আসে সেটা হচ্ছে জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি হচ্ছে বিজ্ঞানের সবথেকে প্রাচীনতম শাখা এবং পরবর্তীতে আরো বিভিন্ন শাখা যেগুলো আবিষ্কার হয়েছে বা উদ্ভাবন হয়েছে সেগুলো একত্রে জ্যোতির্বিদ্যার মতো এমন অনেক শাখা আছে যেগুলোকে একত্রে পদার্থবিজ্ঞানের আন্ডারে নেওয়া হয়েছে বা ফিজিক্সের আন্ডারে নেওয়া হয়েছে। এবং যেহেতু জ্যোতির্বিদ্যা ফিজিক্সেরই একটি শাখা, এই জন্য বলা হয় যে পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা। তো পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে মৌলিক শাখা, যা শক্তি, পদার্থ, গতি ও তরঙ্গ সম্পর্কিত ধারণাগুলো বিশ্লেষণ করে। বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তির মাঝের অন্তঃক্রিয়া ইন্টারাকশন বোঝার চেষ্টা করা হয়, বিজ্ঞানের সেই শাখার নাম হচ্ছে পদার্থবিজ্ঞান। তাছাড়া এটি পদার্থের অভ্যন্তরীণ গঠন, তাপগতিবিদ্যা, ইলেকট্রনিক্স, মহাজাগতিক ঘটনা ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তর ধারণা প্রদান করে এবং এদের মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে। পদার্থবিজ্ঞান প্রকৃতির গভীর রহস্য উদ্ঘাটন করে এবং বিজ্ঞানের অন্যান্য শাখার ভিত্তি হিসেবে কাজ করে, যেমন প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন, এটসেট্রা। এখন আসো পদার্থবিজ্ঞানের পরিসর। পদার্থবিজ্ঞানের পরিসর অত্যন্ত বিস্তৃত, কারণ এটি প্রকৃতির মৌলিক নিয়ম ও ঘটনাগুলো ব্যাখ্যা করে। তার অন্তর্ভুক্ত কিছু প্রধান ক্ষেত্র হচ্ছে তাপগতিবিদ্যা, যেখানে তাপ, শক্তি এবং কাজের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। কোনো একটা আমি কাজ করলাম, যেমন হাতের সাথে হাত ঘর্ষণের কারণে যে তাপ উৎপন্ন হয়, এই তাপ শক্তির পরিমাণ কত, কি পরিমাণ কাজ করছে এবং তার সমতুল কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, তার হিসাব নিকাশগুলো এখানে আলোচনা করা হয়। বা দুটি তাপমাত্রার বস্তু পরস্পরের সংস্পর্শে রাখলে কোনটা থেকে কোনটাতে তাপ প্রবাহিত হবে, কত পরিমাণ তাপ প্রবাহিত হবে, সবকিছু হিসাবে এই তাপগতিবিদ্যা শাখা করা হয় এবং তাপগতিবিদ্যা পদার্থবিজ্ঞানের একটি শাখা। বিদ্যুৎ এবং চৌম্বকত্ব, ইলেকট্রোম্যাগনেটিজম যেটাকে আমরা চিনি, চার্জ, বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্র এবং এদের মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করে, যা ইলেকট্রনিক্স এবং বিজ্ঞান প্রকৌশলের ভিত্তি। মূলত এখানে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া বা চৌম্বকের ফলে বা পরিবর্তনশীল চৌম্বকের কারণে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, এই ঘটনাগুলো এখানে আলোচনা করা হয়, অর্থাৎ বিদ্যুৎ এবং চৌম্বকের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। পরে আলোক বিজ্ঞান, অপটিক্স, যেখানে আলোর প্রকৃতি এবং বিভিন্ন আচরণ, যেমন প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ বা পরবর্তীতে আরো কিছু ওয়ার্ড বা ইন্টারমিডিয়েট ওঠার পর ব্যতিচার, অপবর্তন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। এবং এখানে ধরে নেওয়া হয় যে আলো বা এখানে আলো তরঙ্গ ধর্ম সম্পর্কে আলোচনা করা হয় অপটিক্স শাখায় বা আলোক বিজ্ঞান শাখায়। পরে আধুনিক পদার্থবিজ্ঞান। এটা মূলত আইনস্টাইনের যুগে তার সমসাময়িক বিভিন্ন বিজ্ঞানীদের সময় থেকে এই সকল শাখার উদ্ভব হয়েছে, যে কোয়ান্টাম বলবিদ্যা এবং আপেক্ষিকতা, কাল দীর্ঘায়ন, ভর বৃদ্ধি, ভর শক্তির সম্পর্ক, দৈর্ঘ্য প্রসারণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। আধুনিক পদার্থবিজ্ঞানে এই শাখার মধ্যে মূলত এইখানে যত তথ্যই দেওয়া হয়েছে সবগুলোই তখনই খাটে যখন কোনো একটা বস্তু আলোর গতির কাছাকাছি চলে। মূলত এখানে যে কাল দীর্ঘায়ন ঘটনা ঘটে, যে কোনো একটা বস্তু যদি আলোর গতির কাছাকাছি চলে, তাহলে তার কাছে সময়টা কোনো কনস্ট্যান্ট থাকে না। আমরা ধরো যে সময়টা পৃথিবীতে গণনা করি, কোনো ব্যক্তি যদি আলোর বেগের কাছাকাছি যায়, তার ক্ষেত্রে সেই সময়টা ভিন্ন হয়, সেম হয় না। ভর বৃদ্ধি, আলোর বেগে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে ভর স্বাভাবিকভাবে যেটা কনস্ট্যান্ট থাকার কথা সেটা বৃদ্ধি পায়। এবার দৈর্ঘ্য প্রসারণ, যে গতিশীল কোনো একটা বস্তু আলোর বেগে গতিশীল কোনো একটা বস্তু যদি কেউ দেখে যে কোনো একটা বস্তু আলোর বেগে গতিশীল হচ্ছে, তখন তার কাছে মনে হবে বস্তুটার দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য বা স্থির দৈর্ঘ্যের তুলনায় ছোট হয়ে গেছে। এই ঘটনাটা দৈর্ঘ্য প্রসারণের অন্তর্ভুক্ত আলোচনা করা হয়। এটা ইন্টারমিডিয়েটে আরো বিস্তর আলোচনা আছে, সেখানে জানা যাবে। পরে নিউক্লিয় পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার ফিজিক্স। এখানে মূলত পরমাণুর যে নিউক্লিয়াস, যেখানে প্রোটন এবং নিউট্রন আছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়, বা এই বিজ্ঞানের এই শাখাটা শুধু নিউক্লিয়াসের মধ্যে সীমাবদ্ধ। একটি পরমাণু নিউক্লিয়াস, প্রোটন ও নিউট্রনের মিথস্ক্রিয়া, নিউক্লিয়ার বিভাজন ও সংযোজন নিয়ে আলোচনা করা হয়। এটি পারমাণবিক শক্তি, চিকিৎসা এবং অস্ত্র উন্নয়নেও ব্যবহৃত হয়। তাছাড়া কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, সলিড স্টেট ফিজিক্স, এটি কঠিন পদার্থের অন্তর্গঠন, তার বৈদ্যুতিক, চৌম্বকীয় এবং তাপগতীয় ধর্ম বিশ্লেষণ করে, যা আধুনিক ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর এবং সুপারকন্ডাক্টরের ভিত্তি হিসেবে কাজ করে। পরে বলবিদ্যা, মেকানিক্স, যেটা তোমাদের হয়তো চ্যাপ্টার 3 তে আলোচনা করা হবে। বলবিদ্যা বলের প্রভাব ও বস্তুতে এর প্রয়োগ নিয়ে গবেষণা করা হয়। এটি নিউটনের গতিসূত্রের উপর ভিত্তি করে কাজ করে। পরে গতিবিদ্যা। গতিবিদ্যা বস্তু ও কণার গতি, বেগ, ত্বরণ
পথ নির্ণয় করে, এটি বলবিদ্যার একটি অংশ এবং প্রাত্যহিক জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ। তো এই বিশাল পরিসর পদার্থবিজ্ঞানকে প্রকৃতি ও প্রযুক্তির মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা আধুনিক বিজ্ঞানে প্রায় সব শাখার সাথে সম্পর্কিত। এবং এখানে যতগুলাই শাখা আছে, শাখাগুলো শুধু যে মাত্র এই কয়েকটা শাখাই এমন না। পদার্থবিজ্ঞানের সাথে রসায়ন, জীববিজ্ঞান বা অন্যান্য শাখারও মিথস্ক্রিয়ার মাধ্যমে আরো বিভিন্ন ধরনের শাখা উদ্ভাবন হয়েছে। যেমন হচ্ছে বায়োলজি, জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের মিথস্ক্রিয়া তৈরি হয়েছে বায়োফিজিক্স। আবার মেডিকেল বিজ্ঞান, তার সাথে ফিজিক্সের মিথস্ক্রিয়া তৈরি হয়েছে মেডিকেল ফিজিক্স। বা হচ্ছে ভূতত্ত্ব, জিওলজির সাথে ফিজিক্সের মিথস্ক্রিয়া তৈরি হয়েছে জিওফিজিক্স। বা হচ্ছে বিজ্ঞানের সব থেকে যে প্রাচীন শাখা ছিল জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোলজি, তার সাথে ফিজিক্সের মিথস্ক্রিয়া তৈরি হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোফিজিক্স। এরকম আরো অসংখ্য অহরহ শাখা আছে, যেগুলো হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে পদার্থবিজ্ঞানের মিথস্ক্রিয়ায় তৈরি হয়েছে। এখন বিজ্ঞানের এই সব যতগুলো শাখা আছে, সবগুলো শাখাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স ক্লাসিক্যাল ফিজিক্স যেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের বিকাশের যে মধ্য পর্যায়ে বা যেখানে বিকশিত হতে শুরু হয়েছিল, বা আইনস্টাইনের আমলের পূর্বের আগ পর্যন্ত যতগুলো শাখা তৈরি হয়েছে, যেমন হচ্ছে বলবিদ্যা, গতিবিদ্যা, বা হচ্ছে তাপগতিবিদ্যা, বিদ্যুৎ চৌম্বকত্ব, আলোক বিজ্ঞান, এই সব কিছু হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের আন্ডারে পড়ে। কিন্তু তার পরবর্তীতে বিজ্ঞানের শাখাগুলো যে আরো অ্যাডভান্স হয়েছে সামনে, সেগুলো সবই মডার্ন ফিজিক্সের আন্ডারে আসে। অর্থাৎ দ্বিতীয় আরেকটা পার্ট হচ্ছে বা ভাগ হচ্ছে মডার্ন ফিজিক্স, যেখানে হচ্ছে আপেক্ষিকতা তত্ত্ব অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান, যেমন কোয়ান্টাম বলবিদ্যা, আপেক্ষিকতা, কাল দীর্ঘায়ন, বা নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থা পদার্থবিজ্ঞান, সলিড স্টেট ফিজিক্স, এগুলো হচ্ছে মডার্ন ফিজিক্সের আন্ডারে পড়ে। তো এই পদার্থবিজ্ঞানকে যে দুইটা শাখায় ভাগ করা হয়, ক্লাসিক্যাল ফিজিক্স আর মডার্ন ফিজিক্স, এতটুকু মনে রাখলেই না, এর বেশি পড়ার প্রয়োজন নেই। এখন আসো পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। বইয়ে হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশকে ৩টা পর্যায়ে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আদি পর্ব, যেখানে হচ্ছে গ্রিক, ভারতবর্ষ, চীন বা মুসলিম সভ্যতার অবদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে হচ্ছে বিজ্ঞানের উত্থান পর্ব, যখন এই ওই আদি পর্বে যত বিজ্ঞান ছিল, শাখাগুলো আরো অ্যাডভান্স হতে শুরু করছে, বা যেখানে তার বিকাশটা মাত্র শুরু হয়েছে। এবং পরে হচ্ছে আধুনিক পর্ব, যেখানে হচ্ছে ওই ২ পর্যায় বাদেও আরো বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো আরো বিকশিত হয়েছে, বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আধুনিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো বিজ্ঞানের আদি পর্বে হচ্ছে হাতে গোনা কিছু বিষয়গুলো নিয়েই হচ্ছে তখন আলোচনা করা হতো, যেমন জ্যোতির্বিদ্যা, আলোক বিজ্ঞান, গতিবিদ্যা, বা হচ্ছে গণিত ইত্যাদি শাখাগুলো নিয়ে আলোচনা করা হতো। এরপরে যখন বিজ্ঞানের ক্রমবিকাশ শুরু হয় বা উত্থান পর্ব আসে, তখন সেই পর্যায়ে হচ্ছে কিছু পরিচিত বিজ্ঞানী যেমন নিউটন, গ্যালিলিও, কোপার্নিকাস, তারপর হচ্ছে কেপলার ইত্যাদি বিজ্ঞানী, বা ইয়ং, ম্যাক্সওয়েল ইত্যাদি বিজ্ঞানীর অবদান এবং তাদের কারণে যে বিজ্ঞানের যে শাখাগুলো উদ্ভব হয়েছে বা যে বিষয়গুলো আবিষ্কার হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং শেষ পর্যায়ে যেখানে আধুনিক পদার্থবিজ্ঞান বা বিজ্ঞানের হচ্ছে আধুনিক পর্যায়, যেখানে হচ্ছে আপেক্ষিকতা তত্ত্ব বা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বা তেজস্ক্রিয়তা ইত্যাদি বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। তো বইয়ের এই অংশে হচ্ছে অনেক, সহজ কথা যদি বলতে চাই, মানে মানে অনেক কবি পরিচিতির মতো অনেক জিনিস দেওয়া আছে। সবগুলো পড়ার প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে একটা রিডিং পড়ার পর বোর্ড কোয়েশ্চেন যেগুলো আসছে, সেগুলো একবার দেখে নিলে এনাফ। আমি এখানে হচ্ছে এই দুই স্লাইডে হচ্ছে বোর্ড কোয়েশ্চেনে যে প্রশ্নগুলো এই পর্যন্ত আসছে, ২৪ সাল পর্যন্ত, এই পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন আসছে সবগুলো হচ্ছে আমি এখানে সামারাইজ করে দিয়েছি। তো ওইগুলো রিডিং করার পর জাস্ট এখানে যে সামারিগুলো আছে প্রায় ২৬টার মতো, এগুলো একটু মুখস্থ রাখা বা মনে রাখার চেষ্টা করবা। আর যেগুলো হচ্ছে লাল দাগ দিয়ে লাগিয়ে দাগিয়ে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে কথা সেম, কিন্তু হচ্ছে একটা ওয়ার্ডের তফাতের কারণে আনসারটা চেঞ্জ হয়। যেমন সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা কে দিয়েছিলেন, সেটা হচ্ছে আরিস্তারাক্স, কিন্তু সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হচ্ছে আবার গ্যালিলিও, কিন্তু সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিয়েছেন কোপার্নিকাস। এরকম মানে ওয়ার্ডের চেঞ্জ হওয়ার কারণে আনসারটাও চেঞ্জ হয়ে যায় আর কি। তো বিজ্ঞানের ক্রমবিকাশের বইয়ের এই পার্টটাতে এই কয়েকটা প্রায় ২৬টার মতো পয়েন্ট আছে, এগুলো একটু যদি মনে রাখতে পারো তাহলে মোর দেন এনাফ। আচ্ছা, এখন আসো এই চ্যাপ্টারের মেইন অংশ, বা এই চ্যাপ্টারের যেই শিরোনাম ছিল ভৌত রাশি ও তার পরিমাপ, এটা নিয়ে আলোচনা করি। ভৌত রাশি বা রাশি বলতে বোঝায় এই জগতে যা কিছুই আমরা পরিমাপ করতে পারি বা সবই হচ্ছে রাশি। আর ভৌত জগৎ হচ্ছে বা ফিজিক্যাল ওয়ার্ল্ড আর কি, যেগুলো হচ্ছে আমরা বাস্তবে দেখতে পারি বা বাস্তবে পরিমাপ করতে পারি। যেমন দৈর্ঘ্য, প্রস্থ, বা হচ্ছে ক্ষেত্রফল, তাপমাত্রা, তাপ, এই সবকিছু আমরা পরিমাপ করতে পারি। কিন্তু যদি
কেউ যদি বলে যে একটা মানুষ কতটুকু মিথ্যা কথা বলতেছে, সেই জিনিসটা কিন্তু আর আমরা পরিমাপ করতে পারি না। তো সেগুলো হচ্ছে রাশির আন্ডারে পড়ে না। এখন এই জগতে অসংখ্য বিষয় আছে যা পরিমাপ করা সম্ভব এবং মাত্র ৭টি রাশি এবং ৭টি একক দ্বারাই, মানে ওই ৭টি রাশি ৭টি একক দ্বারাই আমরা এই জগতে প্রায় যত রাশি আছে সব রাশি আমরা বের করে ফেলতে পারবো। এবং এই ৭টি রাশিকে বলা হয় মৌলিক রাশি। আর এই ৭টি মৌলিক রাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একককে বলা হয় এসআই একক। এসআই একটা ফরাসি শব্দ যার ফুল ফর্ম হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটস, যেখানে সিস্টেমের শেষে একটা ই আছে। আর এবং এই এসআই এককের ফুল ফর্মটা একটু মনে রাখার ট্রাই করবা। প্রায় সময় অবজেক্টিভে আসে না, তবে বোর্ড কোয়েশ্চেনে কোন নাম্বার প্রশ্নে দিয়ে দিতে পারে। আর এই ৭টি মৌলিক রাশির উপর ভিত্তি করে এর উপর যে সকল রাশি গঠিত হয়েছে, প্রায় ৭টি মৌলিক রাশির মিশ্রণে যে রাশিগুলো তৈরি হয়েছে সেগুলো হচ্ছে লব্ধ রাশি। তো ভৌত রাশিকে মূলত হচ্ছে নির্ভরশীলতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক রাশি কি, যদি সহজ কথায় বলি, এরা স্বয়ংসম্পূর্ণ। বানান হয়তো একটু ভুল হতে পারে। স্বয়ং সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ মানে হচ্ছে এদেরকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন নেই। এদেরকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন নেই। নিজে একাই ১০০ আগে, অন্য কোনো রাশির দরকার নেই, একাই ১০০। আর আরেকটা হচ্ছে লব্ধ বা যৌগিক রাশি। যৌগিক বা লব্ধ রাশি। লব্ধ মানে হচ্ছে প্রাপ্ত, কোনো কিছু থেকে প্রাপ্ত বা কোনো কিছু থেকে তৈরি। তো লব্ধ রাশি হচ্ছে একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। একটা না, একাধিক একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। সমন্বয়ে গঠিত, এগুলো হচ্ছে তাদের সংজ্ঞা। তুমি ইচ্ছা করলে আরো সুন্দর করে সাজা লিখতে পারো, বাট এটা হচ্ছে তাদের মূল ধারণা আর কি। এখন আসো মৌলিক রাশি। আন্তর্জাতিক স্বীকৃত মৌলিক রাশি হচ্ছে ৭টি এবং নিচে তাদের এসআই এককগুলো দেওয়া আছে। সেই রাশিগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাপ, দীপন তীব্রতা। দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, ভরের এসআই একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম, সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড, বৈদ্যুতিক প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। তবে হচ্ছে তাপমাত্রার আরো অন্যান্য একক আছে, যেমন ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট, ওইগুলো জেনারেলি আমরা ইউজ করি, তবে আন্তর্জাতিক স্বীকৃত একক হচ্ছে কেলভিন। পদার্থের পরিমাণ হচ্ছে মোল, MOL এর একক বা সিম্বলটা হচ্ছে MOL। এই জিনিসটা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এ পদার্থের এই পরিমাণ নিয়ে আরো অনেক আলোচনা করা হবে। আপাতত জাস্ট এতটুকু মনে রাখো, পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল। পরে হচ্ছে দীপন তীব্রতা। দীপন তীব্রতা হচ্ছে যে একটা বস্তু কতটুকু ঔজ্জ্বল্যতা ছড়াচ্ছে, বা যেমন একটা লাইটের ঔজ্জ্বল্য কতটুকু, কতটুকু আলো সে ছড়াতে পারে, ওটা তার পরিমাপ হচ্ছে তার দীপন তীব্রতা। এর একক হচ্ছে ক্যান্ডেলা। এই জিনিসগুলো হচ্ছে মনে রাখার ট্রাই করবে, এগুলো অবজেক্টিভে প্রায় সময় আসে। এখন আসো যৌগিক রাশি। যৌগিক বা লব্ধ রাশি। যৌগিক রাশি বা লব্ধ রাশির পরিচয় কি ছিল? যে একাধিক মৌলিক রাশি থেকে তারা প্রাপ্ত। যেমন এই এই রাশিগুলা তোমরা হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, মানে চ্যাপ্টার 1 এর পরে যতগুলো রাশি আছে বা যত চ্যাপ্টার আছে প্রায় সবগুলাতে এগুলো পাবা আরকি। যেমন বেগ একটা লব্ধ রাশি। বেগের একক হচ্ছে, আমি এককগুলো বলে দিই, মিটার সেকেন্ড ইনভার্স 1। ত্বরণ ত্বরণ একটা লব্ধ রাশি, তার একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। তারপরে শক্তিও একটা লব্ধ রাশি, তার একক হচ্ছে জুল। তবে জুলকে অন্য আরেকটা ভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে নিউটন মিটার। মানে নিউটন ও মিটার গুণ আকারে, মানে পরস্পর ইন্টারচেঞ্জেবল আর কি। জুলকে নিউটন মিটার আকারে লেখা যায়, নিউটন মিটারকে জুল আকারে লেখা যায়। মানে সহজ কথা, 1 জুল হচ্ছে 1 নিউটন মিটারের সমান। এটা তোমরা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি চ্যাপ্টারে বিস্তারিত জানতে পারবে। আবার কাজের একক হচ্ছে জুল, এটাকেও আমি নিউটন মিটার আকারে লিখতে পারি। পরে হচ্ছে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, WATT, যেটাকে সংক্ষেপে W দ্বারা প্রকাশ করা হয়। এবং এই ওয়াটকে হচ্ছে
জুল সেকেন্ড ইনভার্স 1 আকারে লেখা যায়। কারণ ক্ষমতার সংজ্ঞা হচ্ছে মূলত কাজ করার হার বা কাজের হার। কাজের হার মানে একটা নির্দিষ্ট সময় কি পরিমাণ কাজ করতে পারে, কাজ বাই সময়, ক্ষমতা। তাছাড়া হচ্ছে আরেকটা রাশি হচ্ছে বল। বলের একক তো আমরা সবাই জানি নিউটন। নিউটনকে আবার ভেঙে লেখা যায় হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। আবার হচ্ছে আরো কিছু রাশি আছে যেমন ভরবেগ। এগুলো তোমরা হচ্ছে চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 তে বিস্তারিত জানতে পারবা। ভরবেগের একক হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, মানে ভর আর বেগের গুণফল। আরো অসংখ্য লব্ধ রাশি আছে, আপাতত এই কয়েকটা মনে রাখলে যথেষ্ট, মানে উদাহরণ হিসেবে আর কি। এখানে দেখো প্রত্যেকটা রাশি হচ্ছে একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয়েছে। যেমন বেগ, বেগ হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার আর সময়ের একক সেকেন্ড দিয়ে গঠিত। আবার ত্বরণ দৈর্ঘ্যের একক মিটার আবার সময়ের একক সেকেন্ড নিয়ে গঠিত। আবার হচ্ছে বল, বল হচ্ছে নিউটন, নিউটন হচ্ছে ভর কেজি, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, এই তিনটা মৌলিক রাশি নিয়ে গঠিত। ঠিক একইভাবে শক্তি, শক্তি হচ্ছে জুল, এটার উচ্চারণ হচ্ছে জুল। আচ্ছা, এটা হচ্ছে নিউটন মিটার। অর্থাৎ হচ্ছে নিউটন তো আমরা পাইছিলাম কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। তো সবগুলোই হচ্ছে মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। মানে প্রত্যেকটা এখানে যতগুলো রাশি আছে প্রত্যেকটা রাশি হচ্ছে একের অধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। যে কারণে তাদেরকে যৌগিক বা লব্ধ রাশি বলা হয়। তো এখান থেকে মাঝে মাঝে আহ সৃজনশীলে খ নাম্বারের জন্য প্রশ্ন আসে। যে কোনো একটা লব্ধ রাশি দেওয়া থাকে, ধরো আমি বললাম বল, প্রমাণ করতে বলে যে বল একটি লব্ধ রাশি, লব্ধ রাশি, এটা প্রমাণ করতে বলে। তো এই ক্ষেত্রে আমার কাজ হচ্ছে লব্ধ রাশির বৈশিষ্ট্য হচ্ছে যে সে একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। যদি আমি কোনোভাবে দেখাতে পারি যে বলের যে এককটা আছে বা বল যে রাশিটা আছে সেটা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, তার মানে আমি বলে দিতে পারবো যে বল একটা লব্ধ রাশি। তো আমরা জানি হচ্ছে বল সমান হচ্ছে ভর গুণ ত্বরণ। এটা হচ্ছে বলের চ্যাপ্টারে নিউটনের দ্বিতীয় সূত্র যখন পাবে তখন জানতে পারবা, বা হয়তো এটা সূত্র হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। তো ভর তো একটা মৌলিক রাশি। আমার কাজ হচ্ছে লব্ধ রাশিকে যত ধরনের মৌলিক রাশি আছে সব মৌলিক রাশির মাধ্যমে প্রকাশ করা। মানে ওই লব্ধ রাশিটাকে অনেকগুলো মৌলিক রাশিতে ভাঙবো, মানে যতটুকু ভাঙা যায় আর কি। এখন ভর তো একটা মৌলিক রাশি, তাকে তো আর আমি ভাঙতে পারবো না, তো ভরকে ঠিক রাখলাম। কিন্তু ত্বরণ, ত্বরণ কিন্তু একটা লব্ধ রাশি, কিছুক্ষণ আগে আমরা পড়ছি। ত্বরণ হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়ের স্কোয়ার, সময় স্কোয়ার। এটাকে যদি আমি ভাঙি তাহলে দেখো ভরকে তো আর ভাঙা যাচ্ছে না, সরণকেও, সরণ তো হচ্ছে দৈর্ঘ্য, মূলত দৈর্ঘ্য আর কি, বা দূরত্ব, এটাকে তো আর ভাঙা যাবে না। সরণের একক হচ্ছে মিটার, মৌলিক রাশি। আবার সময়, সময়ও একটা মৌলিক রাশি, একে আর ভাঙা যাচ্ছে না। তার মানে বল রাশিটা হচ্ছে তিনটা মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। সেটা হচ্ছে ভর ইন্টু সরণ বাই হচ্ছে সময়ের স্কোয়ার, সময়ের স্কোয়ার। অর্থাৎ যেহেতু যেহেতু বল তিনটি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, মানে একের অধিক যেহেতু আছে, সমন্বয়ে গঠিত, তাই বলা যায় বল একটি লব্ধ রাশি বা যৌগিক রাশি। এবং এই প্রশ্নটা আনসার করার আগে অবশ্যই হচ্ছে এর উপরে লব্ধ রাশি বা মৌলিক রাশির সংজ্ঞাটা বলে দেবা। লব্ধ বা যৌগিক রাশির সরি, যৌগিক রাশি, লব্ধ বা যৌগিক রাশির সংজ্ঞা। ঠিক, রাশির সংজ্ঞা। আচ্ছা, জায়গাটা একটু এই সাইডে লিখি, এফ ইকুয়ালস টু এম এ। আচ্ছা, আমি আরো একটা দেখাই। ধরো আমাকে বললো এখন যে ক্ষমতা একটি মৌলিক লব্ধ রাশি, ক্ষমতা একটি যৌগিক বা লব্ধ রাশি, এটা প্রমাণ করতে। একটি লব্ধ রাশি, এটা প্রমাণ করতে বলছে। তো ক্ষমতা, ক্ষমতা আমরা জানি, কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে ক্ষমতা হচ্ছে কাজের হার, মানে কাজ করার হার। অর্থাৎ কাজ যদি ডাব্লিউ হয় এবং তাকে যদি সময় দ্বারা ভাগ করে তখন সেই জিনিসটা ক্ষমতা নির্দেশ করবে, কাজের হার। তাহলে ক্ষমতা আমি সমান লিখতে পারি কাজ বাই সময়, কাজ বাই সময় সমান। এখন কাজ সমান আবার কি? এটা তোমরা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে পাবা, যে কাজ সমান হচ্ছে বল
ইন্টু সরণ। এই সূত্র আসে কি, কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এটা একটা সূত্র, বাই হচ্ছে সময়। এখন সরণ আর সময়কে তো আর আমি ভাঙতে পারবো না, ওইগুলো তো মৌলিক রাশি, বল ইন্টু ওইগুলোকে একটু আলাদা রাখি, সরণ বাই সময়। কিন্তু কিছুক্ষণ আগে কি আমরা বলকে মৌলিক রাশিতে ভাঙছে, সেটা ছিল কি ভর। আমি এখানে লাইন কিছু স্কিপ করছি, তোমরা ভেঙে দেখাবা। ইন্টু সরণ বাই হচ্ছে সময়ের স্কোয়ার, ইন্টু সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে এখানে কি থাকতেছে, মানে এখানে দেখো প্রত্যেক, এখানে যতগুলো রাশি আছে একটু দাঁড়াও, এখন এটাকে যদি আমি আরো ছোট করি, মানে একটু সাজায় লিখি, তাহলে থাকতেছে কি ভর ইন্টু সরণের স্কোয়ার, যেহেতু সরণ দুইটা উপরেই আছে, সরণের স্কোয়ার বাই হচ্ছে সময়ের কিউব, সময় এর কিউব। অর্থাৎ এখানেও আমি দেখতে পারতেছি যে ক্ষমতাকে একদম ভেঙে ভেঙে সবশেষে হচ্ছে শুধু মৌলিক রাশির মাধ্যমে প্রকাশ করতে পারছি, এবং এখানে মৌলিক রাশির সংখ্যা একের অধিক, একাধিক। তার মানে বলা যায় যে ক্ষমতা একটি লব্ধ রাশি। অর্থাৎ এই যুক্তিটা বা হচ্ছে কথাটা সঠিক, বা উক্তিটা সঠিক। আচ্ছা, তো এটা গেল হচ্ছে মৌলিক আর যৌগিক রাশির মধ্যে পার্থক্যগুলো। এখন আসো উপসর্গ বা গণিতক। উপসর্গ বা গণিতক জিনিসটা কি, যে পদার্থবিজ্ঞানে উপসর্গ বা গুণিতক বলতে ওই সকল প্রতীককে বোঝানো যায় বা বোঝায়, আচ্ছা বোঝানো হয়, যারা অনেক বড় আকৃতির সংখ্যাকে সংক্ষেপে প্রকাশ করতে সহায়তা করে। আচ্ছা, এখানে যে মিস্টেকগুলো হয়েছে এগুলো আমি ঠিক করে পরবর্তীতে স্লাইডে দিয়ে দেবো। পদার্থবিজ্ঞানে উপসর্গ বা গুণিতক বলতে ওই সকল প্রতীককে বোঝানো হয়, এখানে একটা হয় শব্দ হবে হয়, যারা অনেক বড় আকৃতির সংখ্যাকে সংক্ষেপে প্রকাশ করতে সহায়তা করে। যেমন ধরো তোমাকে আমি একটা সংখ্যা দিলাম 0.0000000000009 এত মিটার। এখন তোমাকে বললাম যে একটা ম্যাথ আছে, যে ম্যাথে এই সংখ্যাটা ইউজ করতে হবে। এখন বলো, এই সংখ্যাটা নিয়ে যখন আমি কাজ করব, প্রত্যেকবার কি আমার একটা জিনিস মিস্টেক হবে না? মিস্টেকটা কি হবে? হয় আমি একটা শূন্য কম দিয়ে ফেলবো, নয়তো একটা শূন্য বেশি দিয়ে ফেলবো, আর নয়তো আমার বারবার এই শূন্যগুলো গুনে গুনে সংখ্যাটা বসাইতে হবে। এই জিনিসটা অনেকটা অসুবিধাজনক না? হ্যাঁ, যদি সংখ্যাটা ছোট হইতো 0.09 মিটার, এটা খুব একটা প্রবলেম না, কিন্তু এর মতো যদি বড় হয় তাহলে জিনিসটা অনেকটা অসুবিধাজনক। তো এই অসুবিধা দূর করার জন্য কি হয়, যে এরকম বড় সংখ্যাকে এইভাবে প্রকাশ করা হয়। ধরো 9 × 2 3 4 5 6 7 8 9 10 11 12, 10^12 মিটার। এই যে দেখো, এই বড় সংখ্যাটাকে আমি একটা এরকম একটা ছোট প্রতীকের মাধ্যমে প্রকাশ করে ফেলছি, এবং এই দুইটা জিনিস একই সংখ্যাকে নির্দেশ করতেছে। তার মানে দেখো, আমার কি আর এত কষ্ট করতে হইতেছে বারবার এই শূন্য সংখ্যাগুলো গোনা? তার পরিবর্তে আমি এইভাবে 9 এর সাথে 10^12 বা 10^-12 সংখ্যাটা গুণ করলে আমি সংখ্যাটাকে প্রকাশ করতে পারতেছি। তো এই পূর্ণ সংখ্যাটার সাথে তার পিছনে যে একটা 10-এর গুণিতক আকারে একটা সংখ্যা গুণ করা হয়েছে, এই সংখ্যাটাকে বলা হয় উপসর্গ বা গণিতক। উপসর্গ বা গণিতক, গণিতক। এবং এটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স, প্রিফিক্স। এটাকে কেন প্রিফিক্স বলা হয়েছে, নিচে যখন জিনিসগুলো পড়বো তখনই বুঝতে পারবা। এখন তো সংখ্যা তো 10-এর পাওয়ার সংখ্যা যা কিছুই, যে কোনো কিছুই হতে পারে। এখন বারবার হচ্ছে এই সংখ্যাগুলোকে না লিখে এগুলাকে সহজে প্রকাশ করার জন্য কিছু উপসর্গ বা কিছু শব্দ পূর্বে বসানোর জন্য কিছু শব্দ ব্যবহার করা হয়, যেগুলো আন্তর্জাতিক স্বীকৃত। তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু উপসর্গ বা গণিতক তোমাদের বইয়ে হচ্ছে দুইটা চার্ট দেওয়া আছে। এখানে হচ্ছে বড় সংখ্যাগুলোর জন্য, বড় সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য এই চার্টটা, আর ছোট সংখ্যাগুলো প্রকাশ করার জন্য এই চার্টটা ব্যবহার করা হয়, ছোট সংখ্যার জন্য। আচ্ছা, এখন আমি এগুলো কিভাবে মনে রাখবো বা এটার কিভাবে ব্যবহার করবো সেগুলো আসলে একটু দেখি। প্রথমে আসো ছোট সংখ্যার জন্য, প্রত্যেকটা ব্যবহার সেমই। ছোট সংখ্যা, ছোট সংখ্যার জন্য উপসর্গগুলো হচ্ছে, আমি এখন যদি উপসর্গগুলা, এই ছোট সংখ্যাগুলোর যে উপসর্গগুলো আছে সেগুলো যদি লিখি, বারবার যদি পড়ো দেখবা এই জিনিসটা ছন্দ হয়ে গেছে আর কি। আমি আগে লেখা ট্রাই করি। ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো,
ফেম2 আর হচ্ছে এটো। এখন এটাকে সিরিয়ালে পড়ো। ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটোয়েটো, ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটোয়েটো। অর্থাৎ এই সিরিয়ালটা যদি মানে এখানে যেই উপসর্গগুলো দেওয়া আছে সেই উপসর্গগুলোকে যদি তুমি সিরিয়ালে পড়ো তাহলে এই জিনিসটা মানে একটা ছন্দের মতো হয়ে যায় আর কি। বারবার পড়তে থাকলে ৫-৬ বার পড়লে এই জিনিসটা এমনি মুখস্থ হয়ে যাবে। এখন ডেসিকে স্মল ডি দ্বারা প্রকাশ করা হয়, সেন্টিকে স্মল সি দ্বারা প্রকাশ করা হয়, মিলিকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। তাদের প্রকাশগুলো মনে রাখতে হবে। এবং মাইক্রোকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। এটার উচ্চারণ হচ্ছে মিউ। ন্যানোকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। আহ, তো খারাপ হয়ে গেছে। স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। পিকোকে স্মল পি দ্বারা প্রকাশ করা হয়। ফেমটোকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। আর এটোকে স্মল এ দ্বারা প্রকাশ করা হয়। এখন তাদের মানগুলা কোনটার মান কি নির্দেশ করে? ডেসি হচ্ছে, আচ্ছা দাঁড়াও, প্রত্যেকটার জন্য আমি অ্যারো চিহ্ন দিয়ে দিই। এটাও মনে রাখা একটা ইজি ট্রিক আছে। প্রত্যেকটাই হচ্ছে 10-এর পাওয়ার আকারে প্রকাশ হবে। প্রত্যেকটাকে 10-এর পাওয়ার আকারে লিখবা। এবং যেহেতু এগুলো ছোট সংখ্যার জন্য তাই 10-এর পাওয়ার এই ক্ষেত্রে মাইনাস হবে উপরে। দিলাম মাইনাস। এখন কি করব? প্রথম ৩টার জন্য সিরিয়ালে সংখ্যা মানে ক্রমিক সংখ্যা লিখবো 1, 2, 3 পাওয়ার আকারে। এবং পরের যতগুলো আছে এই 3 এর পর থেকে মানে মাইক্রো থেকে বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে 3 এর গুণিতক আকারে। ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫, ৩ ছয় ১৮। যেমন আমি দেখাই, এই যে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো। সিরিয়াল হয়ে গেল। এগুলাকে এই চিহ্নগুলো দ্বারা প্রকাশ করা হয়। চিহ্নগুলো মুখস্থ রাখতে হবে। এবং দেখো প্রথমটা পাওয়ার -1, পরেরটা 2, পরেরটা 3, পরেরগুলো দেখো গুণিত। ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫, ৩ ছয় ৮। আচ্ছা, তো এখানে যে নামগুলা লিখছি ডিসি, সেন্টি, মিলি, মাইক্রো, এগুলো হচ্ছে উপসর্গের নাম। এগুলো সব হচ্ছে উপসর্গের নাম। মানে এই যে সংখ্যাগুলা বা পাওয়ারগুলো আমি লিখছি বা গুণিতকগুলো আমি লিখছি সেগুলোর নাম হচ্ছে ডেসি, সেন্টি, মিলি। যেমন tan ইনভার্স 1 হলে তার নাম হবে ডেসি, সেন্টি, মিলি এরকম। এখন এগুলোর কিছু ব্যবহার আছে। যেমন ডেসি, এখন এটা কিভাবে আমি ইউজ করব? আমি ধরো যদি জেনারেল ধারণাটা দিই, এটাকে আমি একটা ইংলিশ ওয়ার্ড বলছিলাম উপসর্গের জন্য। সেটা ছিল হচ্ছে ওয়ার্ডটা ছিল প্রিফিক্স। প্রিফিক্স মানে কি? আমরা সাফিক্স প্রিফিক্স পড়ছি। প্রিফিক্স মানে কি? প্রিফিক্স হচ্ছে যে জিনিসটা মূল শব্দের পূর্বে বসে। তো ডেসি হচ্ছে একটা মূল শব্দ থাকলে ধরো আমি মূল শব্দ একটা দিলাম, বললাম গ্রাম। তো এই উপসর্গটা হচ্ছে গ্রামের আগে বসবে। অর্থাৎ এখানে বসবে হচ্ছে ডেসি, ডেসি গ্রাম। এবং তুমি এখানে যে শব্দটা বসাবা মূল শব্দটা, এই যে পাওয়ারটা আছে টেনের পাওয়ার তার ঠিক পরে সেই একই শব্দটা বসবে। অর্থাৎ এখানে যেহেতু গ্রাম বসেছে তাহলে ইকুয়াল দিয়ে tan ইনভার্স 1 গ্রাম হবে। এবং এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে এক এককের জন্য। অর্থাৎ ১ ডেসি হচ্ছে tan ইনভার্স 1, ১ সেন্টি হচ্ছে tan ইনভার্স 2, ১ মিলি হচ্ছে tan ইনভার্স 3, ১ মাইক্রো হচ্ছে tan ইনভার্স 6, এভাবে ১ মিলি এর জন্য, সরি ১ এর জন্য আর কি, ১ এককের জন্য। তো এর আগে যে সংখ্যাটা বসাবা tan ইনভার্স 1 এর আগে ঠিক ওই একই সংখ্যাটা দ্বারা গুণ হবে। আচ্ছা, এখানে হচ্ছে মূল ওয়ার্ডটা আর এখানে সেই একই ওয়ার্ডটা বসবে। আচ্ছা, তো ধরো উদাহরণস্বরূপ আমি একটা বলি। ধরো বললাম ৩ এসি গ্রাম। তাহলে সেটা কি হবে? 3 ইন্টু tan ইনভার্স 1 গ্রাম। বা আরো বললাম ৩ কি বলা যায়? ন্যানোগ্রাম। ন্যানোগ্রাম। তো এটাকে লিখবো হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -9 গ্রাম। এইভাবে প্রকাশ করো। আবার পরীক্ষা হলে সবসময় কোশ্চেনে তোমাকে এত সুন্দর করে মুখে তুলে তার খাওয়াই দিবে না যে বলবে যে বাংলায় লেখা ডেসিগ্রাম, এমন তো বলে থাকবে না। তার জন্য হচ্ছে এককগুলা মুখস্থ রাখতে হবে। তোমাকে এইভাবে বলে দিতে পারে যে ৩ মাইক্রোগ্রাম সমান কত? তাহলে ৩ মাইক্রো, মাইক্রো কত দ্বারা গুণ হবে? tan ইনভার্স 6। তাহলে ৩ মাইক্রোগ্রাম সমান 3 ইন্টু tan ইনভার্স 6 গ্রাম। এই যে এভাবে প্রকাশ করতে হবে। আচ্ছা, এটা তো গেল ছোট সংখ্যার জন্য। এখন আসে বড় সংখ্যার ক্ষেত্রে। বড় সংখ্যা। আচ্ছা, বড় সংখ্যার জন্য একই নিয়ম। প্রথমে হচ্ছে উপসর্গের নাম আর এখানে হচ্ছে তাদের মানগুলা। এগুলো সব আন্তর্জাতিক স্বীকৃত। তো তাদের ক্ষেত্রে ছন্দ সেম, কিন্তু নামগুলো একটু ভিন্ন। সিরিয়ালে পড়বা ৫-৬ বার পড়বা দেখবা মুখস্থ হয়ে গেছে। ডেকা,
হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। তো ৪ টা দেখে আসি। টেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্স। টেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্স। দ্রুত পড়ো। টেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্স। এভাবে হচ্ছে সিরিয়ালে পড়তে থাকলে কয়েকবার পড়বা দেখো মুখস্থ হয়ে যাবে। এখন তাদের ক্ষেত্রে প্রকাশটা করা হয় ডেকাকে টি এ দ্বারা প্রকাশ করা হয়, হেক্টোকে স্মল এইচ দ্বারা প্রকাশ করা হয়, কিলোকে স্মল কে দ্বারা প্রকাশ করে, মেগাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করে, গিগাকে ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করে, টেরাকে ক্যাপিটাল টি, পেটা হচ্ছে পি, আর এক্সা হচ্ছে ই। এভাবে প্রকাশ করে। দেখার জন্য ভ্যালুটা হচ্ছে এবং প্রত্যেকটা এই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা 10-এর গুণিতক আকারে থাকবে বা 10-এর পাওয়ার আকারে থাকবে, গুণিতক না 10-এর পাওয়ার। তো এখানেও 10, 10, 10 দিলাম 10। এখন যেহেতু বলছি এগুলো বড় সংখ্যার জন্য, বড় সংখ্যাগুলো প্রকাশ করার জন্য এগুলো ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে 10 এর পাওয়ার সবগুলো প্লাস থাকবে এবং নিয়ম এক। প্রথম তিনটের জন্য সিরিয়ালে 1, 2, 3 পাওয়ার বাড়বে। পরে হচ্ছে 3 এর গুণিতক। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয়ে 18 এভাবে। এবং এক্ষেত্রেও যেহেতু উপসর্গ শব্দটি ইউজ করছে তার মানে এই ডেকা হেক্টো যে উপসর্গগুলো আছে সেগুলো মূল শব্দের পূর্বে বসবে। অর্থাৎ এখানে ধরো মূল শব্দটা যদি বসে, এখানে যে মূল শব্দটা বসাবো আমি এটাকে ধরো মেইন ওয়ার্ড বললাম, FW মেইন ওয়ার্ড। ঠিক ওই সংখ্যাটা বা এই 10 এর যে পাওয়ার আছে তার ঠিক পরে সেই একই মেইন ওয়ার্ডটা আমি বসাবো। আবার ডেকার আগে যে সংখ্যাটা থাকবে 10 এর আগে ঠিক ওই একই সংখ্যাটা দ্বারা আমি গুণ করব। যেমন 1 ডেকাগ্রাম বললাম। ডেকাগ্রাম। আচ্ছা এটাকে 1 না দিয়ে আমি অন্য সংখ্যা দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি বললাম 3 ডেকাগ্রাম। তাহলে হবে কি যে ডেকার জন্য আসবে 10 টু দি পাওয়ার 1, পরে গ্রাম শব্দটি ইউজ করছে এখানে গ্রাম হবে এত গ্রাম, আর সামনে 3 ইউজ করছে তার মানে এটা 3 দ্বারা গুণ হবে। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 1 ডেকাগ্রাম হচ্ছে সহজ কথা, সরি গ্রাম, তাহলে সহজ হচ্ছে 30 গ্রাম। তাহলে 3 ডেকাগ্রাম হচ্ছে 30 গ্রাম। আবার ধরো যদি আমি বলি 5, কি বলা যায়, 5 হেক্টোমিটার, 5 হেক্টোমিটার, ধরো যদি বলি 5 হেক্টোমিটার সমান হচ্ছে এই যে সামনে 5, আচ্ছা হেক্টর জন্য আসবে হচ্ছে প্রথমে 10 স্কোয়ার, সামনে 5 দ্বারা গুণ করছে এটার সামনে 5 দ্বারা গুণ হবে এবং পরে মিটার মূল শব্দটা ইউজ করছে তো এখানেও মিটার হবে। এবার ঠিক একইভাবে পরীক্ষা হলে তো এরা তো ইজিলি নাও দিতে পারে যে তোমাকে বাংলা বলে দিল এটা হেক্টোমিটার, তোমাকে এভাবে না দিয়ে এভাবে বলতে পারে যে 1 এইচএম সমান কত, সমান কত মিটার। তাহলে 5 এইচএম সমান হচ্ছে 5 ইন্টু 10 স্কোয়ার মিটার, অর্থাৎ 500 মিটার আর কি। তো এইভাবে হচ্ছে উপসর্গগুলো ব্যবহার করতে হয় এবং তার মাধ্যমে হচ্ছে বিভিন্ন একক নির্ধারণ করতে হয়। এখন এখানে যেমন এই ধারাগুলো মনে রাখা মুখস্থ করা ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে তাদের প্রতীকগুলোও মুখস্থ রাখা ইম্পর্টেন্ট এবং তাদের মানগুলো মুখস্থ রাখা ইম্পর্টেন্ট। এখান থেকে আরো ছোট ছোট কিছু প্রশ্ন আসে। যেমন আমরা তো দেখলাম হচ্ছে সবগুলোই হচ্ছে একটা সেম এককে নিয়েছি, মিটারে নিয়েছি বা গ্রামে নিয়েছি। এখন একটা উপসর্গ থেকে আরেকটা উপসর্গ এককে যদি রূপান্তর করতে পারলে, মানে ধরো যদি আমাকে বললো আমি দুইটা সংখ্যার জন্য দেখাই, একটা ছোট আর একটা বড় সংখ্যা। ধরো আমাকে প্রশ্ন করলো যে 3 ডেসিগ্রাম বা আচ্ছা ডেসিগ্রামই বলে, ডেসিগ্রাম সমান কত মিলিগ্রাম। আমি এটা বললাম যে 3 ডেসিগ্রাম সমান কত মিলিগ্রাম। এখন 3 ডেসিগ্রাম সমান কত মিলিগ্রাম এই জিনিসটা বাইর করার আগে কি আমার 1 ডেসিগ্রাম সমান কত মিলিগ্রাম সেটা বের করতে হবে। ঐকিক নিয়মের জন্য আর কি, যে 1 ডেসিগ্রাম সমান এত মিলিগ্রাম তাহলে 3 ডেসিগ্রাম সমান কত গুণ করে দিলেই হবে। তো এই জন্য প্রথমে আমার কাজ হচ্ছে প্রত্যেকটাকে সেম এককে নেওয়া, অর্থাৎ এখানে ধরো 1 ডেসিগ্রাম বলা, আমার তো প্রথম কাজ হচ্ছে 1 ডেসিগ্রামটা বের করা। 1 ডেসিগ্রাম এবং হচ্ছে 1 মিলিগ্রাম আমি নিব। 1 মিলিগ্রাম আর 1 ডেসিগ্রাম নিলাম এবং দুইটাকে হচ্ছে যেহেতু মূল শব্দটা গ্রাম, দুটোটাকে হচ্ছে গ্রামে নেব। তাহলে ডেসি ছিল কি 10 ইনভার্স 1 এত গ্রাম, যেহেতু সামনে 1 আছে 1 দ্বারা গুণ করলে সেম সংখ্যাটাই আমি পাবো। আর মিলি হচ্ছে কি 10 ইনভার্স 3 গ্রাম। পেয়ে গেছি। এখন কাজ হচ্ছে এই দুটোকে ভাগ করে দাও। ভাগ করে দিলে সুবিধা কি এখানে গ্রাম আর গ্রাম কাটা চলে যায়, যার কারণে হচ্ছে এককটা খুব একটা সমস্যা তৈরি করবে না। তো সংখ্যাটা কিরকম থাকতেছে 1 ডেসি গ্রাম আর 1
মিলিগ্রাম সমান কত আসে? পাওয়ার মানে ভিত্তি যদি সেম হয়, পাওয়ার যদি ভাগ করা হয়, পাওয়ার যদি ভাগ হয়, তাহলে পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যায়। অর্থাৎ 10⁻⁻1 মাইনাস -3। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 10⁻1 প্লাস 3 মানে হচ্ছে 10 স্কয়ার। অর্থাৎ 1 ডেসিগ্রাম বাই 1 মিলিগ্রাম সমান 10 স্কয়ার। কিছু 10 স্কয়ার শুধু এত মানে এই সংখ্যাটা আর কি। তাহলে মিলিগ্রাম নিচে ভাগ করা আছে 1 মিলিগ্রাম, ওইটাকে ওই পাশে যদি গুণ করি তাহলে আসে কি 1 ডেসিগ্রাম সমান হচ্ছে 1 ইন্টু 10 স্কয়ার এত মিলিগ্রাম। এত মিলিগ্রাম। তার মানে 1 ডেসিগ্রাম সমান হচ্ছে 10 স্কয়ার মিলিগ্রাম বা হচ্ছে সহজ কথায় 100 মিলিগ্রাম। 100 মিলিগ্রাম। তাহলে দেখো আমি 1 ডেসিগ্রাম এককটাকে মিলিগ্রামে প্রকাশ করছি এবং তার মান আসছে 1 ডেসিগ্রাম সমান 100 মিলিগ্রাম। তাহলে আমি 1 ডেসিগ্রাম যদি 100 মিলিগ্রাম জানি, ঐকিক নিয়ম ইউজ করি 3 ডেসিগ্রাম সমান কত? সুতরাং 3 ডেসিগ্রাম সমান কত হবে? এই 100 দ্বারা গুণ করে দেব, ঐকিক নিয়ম 3 ইন্টু 100 মিলিগ্রাম মানে হচ্ছে সহজ কথা 300 মিলিগ্রাম। মিলিগ্রাম। তো এই এককের রূপান্তরগুলো মনে রাখা ইম্পর্টেন্ট বা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে অবজেক্টিভে মাঝে মধ্যে আসে। আচ্ছা, এখন ধরো এখানে আমি পাইলাম যে 1 আচ্ছা এখানে আমি পাইলাম যে 1 ডেসিগ্রাম 1 ডেসিগ্রাম সমান হচ্ছে 300 মিলিগ্রাম। এটা আমি মাত্র পাইলাম, সরি ভুল হয়েছে আবার। তো 1 ডেসিগ্রাম পাইছি হচ্ছে 100 মিলিগ্রাম। 100 মিলিগ্রাম দূর। আচ্ছা 100 মিলিগ্রাম। আরেকবার মুছতে হবে। মোছা শেষ। মুছে দিই। 100 মিলিগ্রাম। এখন যদি আমাকে উল্টা বলতো যে 1 মিলিগ্রাম সমান কত? 1 মিলিগ্রাম সমান কত? কত ডেসিগ্রাম? তখন আমি কি করব? তাহলে 1 ডেসিগ্রাম যদি সমান 100 মিলিগ্রাম হয়, তাহলে ঐকিক ঐকিক নাম যদি আমি এটা একটু উল্টাই, তাহলে এই জিনিসটা কিরকম আসে? যে 100 মিলিগ্রাম মানে যে এই জিনিসটাকে আমি উল্টাইতেছি। 100 মিলিগ্রাম সমান 1 ডেসিগ্রাম। তাহলে যদি বলে 1 মিলিগ্রাম সমান কত? 1 মিলিগ্রাম সমান হবে কি? সহজ কথা 100 দ্বারা ভাগ এত ডেসিগ্রাম। তো প্রশ্ন হচ্ছে ভালো মতো লক্ষ্য করে দেখবা কোনটা থেকে কোনটাতে কনভার্ট করতে বলছে। ডেসিগ্রামকে মিলিগ্রামে বলছে না মিলিগ্রামকে ডেসিগ্রাম। যেটাতে কনভার্ট করতে বলবে মানে যেটাতে তোয়াক্কাতে যেটাতে কনভার্ট করতে বলবে সেটাকে হচ্ছে নিচের ভাগ দেওয়া মানে ভাগ করার সময় নিচে রাখবা। যেটাতে কনভার্ট করতে বলবে সেটাকে নিচে ভাগ করবে অথবা যেটাকে কে প্রশ্ন আসলে যেটা কে কনভার্ট করতে বলছে ডেসিগ্রাম সেটাকে হচ্ছে উপরে রাখবা। আচ্ছা এভাবে আর কি মেনে চলবে আর কি মানে ট্রিক আর কি সহজ কথা মনে সহজভাবে মনে রাখা ট্রিক। আচ্ছা আমি তার একটা পেজ তো অ্যাড করতে হবে। আচ্ছা একটু দাঁড়াও একটা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। আচ্ছা আমি একটু দাঁড়াও পজ করি জিনিসটা। আচ্ছা তো পেজ অ্যাড করলাম আবার শুরু করি। আচ্ছা ঠিক আছে। তো যেটা বললাম যে এটা তো ছোট সংখ্যাগুলোর জন্য রূপান্তর দেখলাম। এখন বড় সংখ্যার জন্য একটা উদাহরণ দেখি। বড় সংখ্যার জন্য। ধরো আমাকে বলল যে 1 ডেকাগ্রাম বা ডেকামিটার সমান কত কিলোমিটার? কিলোমিটার। বা এটাকে আমি একটু ছোট করে লিখি যে 1 ডেকামিটার সমান কত কিলোমিটার। এখন আমি বলছি যাকে কনভার্ট করব মানে ডেকামিটারকে আমি কনভার্ট করব কিসে? কিলোমিটারে। তাহলে যাকে কনভার্ট করব সে হচ্ছে উপরে থাকবে অর্থাৎ 1 ডেকামিটার। নিচে হচ্ছে 1 কিলোমিটার ইকুয়ালস টু হচ্ছে তাহলে 1 ডেকামিটার সমান কত মিটার? আমরা পাইছিলাম হচ্ছে ডেকা সবার প্রথমটা ছিল 10⁻1
তাহলে 10⁻1 এত মিটার। আর কিলোমিটার হচ্ছে 10 কিউব আসছিল এত মিটার। তাহলে মিটার আর মিটার কাটা, তোমরা কাটতো না, আমি কাটছি। তাহলে থাকে কি 1 ডেকামিটার বাই 1 কিলোমিটার ইকুয়ালস টু আসতেছে হচ্ছে 10⁻1 - 3, অর্থাৎ হচ্ছে 10⁻2। তাহলে 1 ডেকামিটার সমান আসতেছে হচ্ছে 1 কিলোমিটারকে ওই পাশে নিলে গুণ হয়ে যাবে, তার 10⁻2 কিলোমিটার। এটি আমার আনসার। আশা করি হচ্ছে এই পরিবর্তনটা তোমরা বুঝতে পারছো বা রূপান্তরটা বুঝতে পারছো। এখন আমরা এতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলা পরিমাপ করলাম বা এককগুলা ব্যবহার করলাম। এখন পরিমাপ জিনিসটাই কি আর এককের প্রয়োজনীয়তাটাই কি সেটা আমরা একটু দেখি। প্রথমে আসি পরিমাপ কি। পরিমাপ মানে হচ্ছে কোনো কিছু মাপা আর কি। মানে হচ্ছে কোনো কিছুর পরিমাণ করা বা কোনো কিছুর পরিমাণ, কোনো কিছুর পরিমাণ, কোনো কিছুর পরিমাণকে বলা হয় তার পরিমাপ। তাহলে ধরো যদি বলি যে একটা লাঠি আছে, আমি বললাম যে লাঠির দৈর্ঘ্য পরিমাণ করো বা লাঠির দৈর্ঘ্যের পরিমাণ কত, পরিমাণ কত, দৈর্ঘ্যের পরিমাণ কত, দৈর্ঘ্যের পরিমাণ কত তোমাকে বললাম। আমি মেপে দেখলাম সেটা হলো 3 মিটার। তাহলে 3 মিটারটাই হচ্ছে তার পরি ওয়ার্ডের খেলা আর কি, শব্দের খেলা, পরিমাপ খেলা। এখন কেন প্রয়োজন পরিমাপের? পরিমাপ তো করলাম, এখন পরিমাপের জন্য আমরা এই সবসময় অনেক সময় কি বা সবসময় আগে অনেক সময় না, সবসময় আমরা একক ইউজ করি। যেমন আমি যদি কোনো কিছু দৈর্ঘ্য বলি, দৈর্ঘ্য বলে 3 মিটার, মাত্রা যদি বলি 5 ডিগ্রি সেলসিয়াস, বা ধরো যদি আমি বলি যে কোনো কিছুর শক্তি কত, শক্তি হচ্ছে ধরো 5 জুল, বা তাপ শক্তি, এই বস্তুর তাপ শক্তি 5। এখন আমরা সবসময় হচ্ছে ওই মানটার সাথে একটা করে একক ব্যবহার করি। কিন্তু কেন আমরা পরিমাপের জন্য একক ব্যবহার করি? পরিমাপে কেন এককটা দরকার? আচ্ছা সেটা একটু দেখি। এটা খ নাম্বারের জন্য প্রায় সময় আসতো আমি দেখলাম। বর্তমানে যদিও আসে না, কিন্তু এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি। কেন দরকার? আচ্ছা, পরিমাপের জন্য কেন একক দরকার? এখন ধরো আমি বললাম যে একটি লাঠির দৈর্ঘ্য 3, লাঠির দৈর্ঘ্য 3। এখন তোমাকে যদি কেউ বলে যে একটা লাঠির দৈর্ঘ্য 3, তুমি তাকে বলবা কই হইছে একটা ব্যাক কর। ওটা 3 তো কইছস, এতে 3 কি? মিটার, কিলোমিটার, নাকি সেন্টিমিটার, না মিলিমিটার? প্রশ্ন আসে না? যখন এই 3টা মূলত কি? কিলোমিটার, এটা কি কিলোমিটার? এটা কি মিটার? এটা কি ফুট? এটা কি সেন্টিমিটার? নাকি কি এটা? এটা মূলত কি? দৈর্ঘ্য তো বলছিস আমি বুঝছি। দৈর্ঘ্য তো বলছিস আমি এটা বুঝছি। কিন্তু এটা কি কিলোমিটার, মিটার, ফিট না সেন্টিমিটার? এটা প্রশ্ন আসে। আবার সে যদি আমাকে বলেও দেয় যে একটা লাঠির দৈর্ঘ্য 3, এখন ওই লাঠির দৈর্ঘ্যটা আমি কোন ফিতাতে মাপবো? মিটারে দাগ কাটা ফিতাতে মাপবো, না সেন্টিমিটার দাগ কাটা ফিতাতে মাপবো, না ফিটের দাগ কাটা ফিতাতে মাপবো? মানে কোন একটা বস্তুর পরিমাণ আমাকে ঠিকই দিছে, কিন্তু পরিমাণের জন্য পরিমাণটা আসলে মূলত কিসের, কিসে দেওয়া, কিলোমিটারে দেওয়া না মিটারে দেওয়া, তার যে নির্দেশনা, এগুলো হচ্ছে পরিমাপের নির্দেশনা। যে আমাকে নির্দেশ করে দেয় না বা নির্দিষ্ট করে বলে নাই যে এটাকে কিলোমিটারে দেওয়া না মিটারে দেওয়া। অর্থাৎ কোন একটা ভ্যালুর সাথে যদি তার নির্দেশনাটা সঠিকভাবে বলে দেওয়া না থাকে, তাহলে ওই ভ্যালু বা ওই যে ওই মানটার কোনো মূল্য থাকে না, কোনো মূল্য নেই। কারণ আমি জিনিসটা বুঝতেই পারতেছি না এটা মূলত আমাকে কি বুঝাইছে, এই 3 দ্বারা আমাকে কি বুঝাইছে, কোনো মূল্য নেই। এবং যেহেতু এই মানে দিক নির্দেশনা বা হচ্ছে এই এককগুলা কিলোমিটার, মিটার, ফিট, সেন্টিমিটার, এই এককগুলা যেহেতু আমাকে উল্লেখ করা নাই, তাহলে আমি সব বুঝতেই পারতেছি না এই দৈর্ঘ্যটা মূলত কিসে দেওয়া বা আমার মূলত কিসে পরিমাপ করতে হবে বা কিসে হিসাব করতে হবে। অর্থাৎ পরিমাপের সুবিধার জন্য আমি এটা কিসে পরিমাপ করব বা কোন এককে পরবর্তীতে পরিণত করব বা পরিমাপের যে সুবিধার জন্য বা আমার নিজের বোঝার জন্য এই এককটা আমার প্রয়োজন। অর্থাৎ পরিমাপে কেন এককের দরকার বা একক কেন দরকার? মূলত কোন একটা বস্তুর পরিমাপটা মূলত কিসে দেওয়া বা আমি এটা কিসে পরিমাপ করবো পরবর্তীতে, ওই পরিমাপটা আমার বোঝার জন্য, ওই নির্দেশনাটা আমার বোঝার জন্য একের প্রয়োজন। তো আশা করি এই জিনিসটা তোমরা পরীক্ষার খাতায় বানায় লিখতে পারবা ইজিলি। এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। এটাকে অন্য আরো অনেক নামে ডাকা হয়, মাত্রা বা সূচক বা পাওয়ার হিসেবে তোমরা জানো। ধরো আমি যদি বললাম যে 10 স্কোয়ার একটা সংখ্যা দিলাম, এখন যদি আমি বলি তার পাওয়ার কত বা সূচক কত বা তার মাত্রা কত, তুমি বলবা তার পাওয়ার হচ্ছে 2, মানে এই সংখ্যাটার পাওয়ার হচ্ছে 2। এখন ধরো আমি হচ্ছে একটা একক নিলাম, মিটার সেকেন্ড ইনভার্স। সংখ্যার যেমন পাওয়ার থাকতে পারে, এককেরও ঠিক তেমনই পাওয়ার থাকতে পারে। এখন আমি যদি বলি যে মিটারের পাওয়ার কত, এই মিটার এককটা পাওয়ার কত, তুমি বলবা 1।
পাওয়ার হচ্ছে 1। আবার সেকেন্ড যেটা আছে তার পাওয়ার কত? তুমি বলবে তার পাওয়ার হচ্ছে -2, -2। এখন আমি তোমাকে স্পেসিফিকলি বলে দিছি যে এটা মিটার এককের মাত্রা 1, সেন্টিমিটার সেকেন্ড এককের মাত্রা -2। এখানে দেখো ২ টা ভিন্ন, ভিন্ন একক। কিন্তু তখন সংখ্যা একটা মাত্র সংখ্যা ছিল 10। সবসময় সংখ্যা যদি থাকে একটা সংখ্যারই আমরা হিসাব করি, যেমন 5 স্কয়ার আছে। তাহলে আমি বলব যে 5 এর মাত্রা কত? 2, শেষ। কিন্তু এখানে ২ টা বা একাধিক রাশির মিশ্রণ আছে বা একাধিক এককের মিশ্রণ আছে। এখন ধরো আমি যদি এটাকে তোমাকে বলে না দিই যে এই জিনিসটা আমার ঢাকা আছে, আমি জাস্ট বলে দিছি কোনো একটা একক যার মাত্রা হচ্ছে ১, একটার মাত্রা হচ্ছে ১ আর একটার মাত্রা হচ্ছে -2। তাহলে বলো এটা কোন রাশি? তুমি কিন্তু বলতে পারবে না। কিন্তু এটা মূলত কিসের? ওইটা বলছি। কিন্তু এই মাত্রাটা মূলত কোন রাশি ছিল? মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ ত্বরণের মাত্রা। ত্বরণ। তো এই অসুবিধাটা দূর করার জন্য কি করা হয়? যে এককের ক্ষেত্রে যখন তার মাত্রাটা প্রকাশ করা হয়, তখন সেটাকে শুধু পাওয়ার আকারে না লিখে সেটাকে কিছু একটা সংখ্যার পাওয়ার আকারে লেখা হয় আরকি, বা কোনো একটা রাশির বা কোনো একটা বা অ্যালফাবেট বা যেকোনো ধরনের একটা অ্যালফাবেট কোনো একটা রাশির হচ্ছে মাত্রা আকারে লেখা হয় বা পাওয়ার আকারে লেখা হয়। এখন তুমি বলতে পারো যে আমি ত্বরণের একক এটা দেওয়া, আমি মাত্রাকে তার এককের মাধ্যমে লিখলাম যে m⁻1 s⁻⁻⁻। হইছে, তোমার যুক্তি ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, মাত্রার জন্য যে একক বা প্রতীকটা তুমি ইউজ করছো, সিম্বলটা ইউজ করছো, এককের জন্য ঠিক একই সিম্বল ইউজ করছো। এখন তোমাকে যদি আমি স্পেসিফিকলি বলে না দিই যে এটা মাত্রার প্রতীক না এটা এককের প্রতীক, তোমার কিন্তু প্যাচ লেগে যাবে। তুমি নিজেই বলতে পারবে না এটা আমি কি মাত্রা প্রকাশ করছি না একক প্রকাশ করছি। তো এই অসুবিধা দূর করার জন্য কি করা হয়, যে যতগুলো মৌলিক রাশি আছে সবগুলো মৌলিক রাশিকে অন্যান্য কিছু মাত্রার মাধ্যমে প্রকাশ করা হয় বা অন্য কোনো সিম্বলের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন ভর একটা মৌলিক রাশি, তার মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। এটাকে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। মাত্রাকে সবসময় হচ্ছে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য সেই মাত্রার প্রতীকটা এবং তাকে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তো ভরের ইংলিশ ওয়ার্ড হচ্ছে মাস, মাসের ক্যাপিটাল এম। দৈর্ঘ্য ইংলিশ ওয়ার্ড হচ্ছে লেন্থ, ক্যাপিটাল এল। সময় এটা হচ্ছে কি টাইম, টাইমের প্রথম ক্যাপিটাল ওয়ার্ড টি, তার মাত্রা হচ্ছে টি। এখন আসে তাপমাত্রা, তাপমাত্রার ইংলিশ ওয়ার্ড হচ্ছে টেম্পারেচার। তো এটাকেও টি দ্বারাই প্রকাশ করা হয়, তবে এটাকে মাঝে মধ্যে হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে থিটা, থিটা ওয়ার্ডটা হচ্ছে থিটা, থিটা দ্বারা প্রকাশ করা। এখন তার মানে দেখা গেল যে বাকিগুলোর ক্ষেত্রে মাত্রা একটাই আছে, কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে মাত্রা ২ টা হয়ে গেছে। এখন কোনটা আমরা কখন ইউজ করব? আচ্ছা, এটা আমরা সামনে দেখতেছি। এখন আমার মাত্রা এটা কেন দরকার বা মাত্রা ব্যবহার করে আমি কি করব? তার আগে মাত্রাটা কিভাবে বের করতে হয়, কোনো একটা একক যদি দেওয়া থাকে তার মাত্রাটা কিভাবে বের করব সেটা আমরা দেখি। এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো মাত্রার প্রয়োজনীয়তাটা কি। ধরো আমাকে অবজেক্টিভে প্রায় সময় মাঝে মধ্যে বলে আরকি, যে বলল যে একটা লব্ধ রাশি দিল। তো বললাম বল, বলের মাত্রা কি? সামনে আস্তে, আস্তে যাইতে থাকবা, যত রাশি পাবা দেখবা প্রত্যেকটা অধ্যায়ে প্রতিটা রাশির মাত্রা উল্লেখ করা আছে। তো বলের মাত্রা কি? তো যখন আমরা কোনো একটা রাশির মাত্রা বা লব্ধ রাশির মাত্রা যখন আমরা বের করবো, লব্ধ বা মৌলিক যে কোনো রাশি হোক মাত্রা বের করবো, সবসময় আমরা ওই রাশির এককটা নিয়ে কাজ করবো। তাহলে বলের একক আমরা কি জানি? বলের একক হচ্ছে নিউটন। এখন আমরা হচ্ছে শুধুমাত্র যতগুলো মৌলিক রাশি আছে কিছু মৌলিক রাশিরই মাত্রাগুলো স্পেসিফিকলি জানি, লব্ধ রাশির ক্ষেত্রে সেগুলো জানি না। তো আমার কাজ হচ্ছে এখানে যে মৌলিক রাশিটা দেওয়া আছে সেটাকে সরি, এখানে যে লব্ধ রাশিটা দেওয়া আছে সেটাকে হচ্ছে যতদূর পারি মৌলিক রাশিতে ভেঙে ফেলা বা মৌলিক রাশিতে কনভার্ট করা। যদি মৌলিক রাশিতে কনভার্ট করতে পারি তাহলে তো আমি মৌলিক রাশির জন্য মাত্রার মানগুলো জানি বা মাত্রার প্রতীকগুলো আমি জানি। তখন ইজিলি আমি ওই লব্ধ রাশিটাকে মাত্রার মাধ্যমে প্রকাশ করতে পারবো। তো নিউটনকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। ১ নিউটন হচ্ছে 1 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 এর সমান। অর্থাৎ নিউটনকে সরাসরি কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 আকারে লেখা যায়। এটা আসছে হচ্ছে F ইকুয়ালস টু ma সূত্রটা থেকে। তোমরা বলের চ্যাপ্টারে পাবা, চ্যাপ্টার 3 তে। আচ্ছা, এখন নিউটনটাকে হচ্ছে আমি কিছু মৌলিক রাশিতে ভাগ করলাম। এখন দেখো এই এইখানে যে ভাগ করছে মৌলিক রাশিতে, এটাকে কি আরো মৌলিক রাশিতে ভাগ করা যায়? উত্তর হচ্ছে না। কারণ কেজিও একটা মৌলিক রাশি, ভর, মিটার দৈর্ঘ্য মৌলিক রাশি, সেকেন্ড সময় একটা মৌলিক রাশি। এখন যতটুকু সম্ভব আমি ওই লব্ধ রাশিটাকে মৌলিক রাশিতে ভাগ করলাম। এখন আমার কাজ হচ্ছে তার মাত্রাটা লেখা। তো সুতরাং বলের মাত্রা। এখন কাজটা অনেক ইজি। মাত্রা সমান থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবা। এখন এখানে যতগুলো মৌলিক রাশি আছে সিরিয়ালে তাদের মাত্রাগুলো লিখবা। কেজি এটা হচ্ছে ভর, তাহলে ভরের মাত্রা হচ্ছে এম। এম এর পাওয়ার কত বা কেজির পাওয়ার এখানে কত? 1। তাহলে এটার পাওয়ার হবে 1 এম।
মিটার। মিটার মানে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে L, এখানে L এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এখানেও হবে 1। S সময়ের একক, অর্থাৎ মাত্রা হচ্ছে T। তাহলে T এর উপর পাওয়ারটা হচ্ছে কি? -2, দিলাম -2। তার মানে বলের মাত্রা আসতেছে হচ্ছে mLT ইনভার্স 2। বলের মাত্রা হচ্ছে mLT ইনভার্স 2। ইজি না জিনিসটা? এগুলো কিন্তু অবজেক্টিভে আসে। এখন ধরো আরেকটা নেই, আরেকটা কি একক নেওয়া যায়? আচ্ছা, কিছুক্ষণ আগে তো বললাম যে তাপমাত্রা ২ টা মাত্রা সব। এখন এসো দেখি কখন আমি কোন মাত্রাটা ইউজ করব। ধরো আমি একটা একক দিলাম। এই এককটা তোমাদের বইয়ে তোমরা এখন পাবা না, ইন্টারমিডিয়েটে পাবা। একটা একক দিলাম, ধরো এন্ট্রপির একক। এন্ট্রপি জিনিসটা কি আপাতত জানা দরকার নেই, জাস্ট এটার এককটা একটু দেখো। জুল কেলভিন ইনভার্স 1। জুল কেলভিন ইনভার্স 1। এখন আমরা এটার মাত্রা বের করব। এর মাত্রা কি? এখন মাত্রার জন্য প্রথম কাজই হচ্ছে মৌলিক রাশিতে ভাগ করা। তাহলে জুল কেলভিন ইনভার্স 1, এটাকে আমি মৌলিক রাশিতে ভাগ করব। কেলভিন হচ্ছে তাপমাত্রার একক। তাপমাত্রা একটা মৌলিক রাশি, একে আর ভাঙার কোনো দরকার নাই। এখন আমি হচ্ছে কিছু আগে জুলকে আরেকটা রাশিতে প্রকাশ করা যায়, এটা আমি দেখাইছিলাম। জুলকে আমরা নিউটন মিটার আকারে লিখতে পারি। তো লিখি, কি আসে? জুলকে আমি নিউটন মিটার আকারে ভাঙবো আর কি। কারণ আমি জুল সরাসরি যে কিসে পরিণত হবে সেটা আমি জানি না, কিন্তু আমি নিউটনকে ভাঙতে জানি। নিউটনকে কিভাবে ভাঙতে হবে সেটা আমার জানা আছে, এই জন্য আমি জুলকে নিউটন মিটার আকারে লিখলাম। তো মিটারও হচ্ছে একটা মৌলিক রাশি, কেলভিন একটা মৌলিক রাশি, কিছু করার নাই, কিন্তু নিউটন হচ্ছে লব্ধ রাশি। এটাকে যদি ভাঙি, কিছুক্ষণ আগে আমি পাইছি কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। তার সাথে মিটারটা গুণ আছে, আর তার সাথে হচ্ছে কেলভিন ইনভার্সটা গুণ আছে। তাহলে এটাকে যদি একসাথে করি, আস্তে আস্তে হচ্ছে কেজি মিটার আর মিটার গুণ 5 মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 কেলভিন ইনভার্স 1। এখন দেখো, এখন এই যে লব্ধ রাশিটা ছিল জুল পার কেলভিন, এখানে দেখো একই সাথে সময়ের একটা একক আছে, একই সাথে তাপমাত্রার একটা একক আছে, দুটোটা একসাথে আসছে। এখন যদি আমি তার মাত্রাটা লিখি, মাত্রা হবে কি? ধরো কেজির জন্য মাত্রা হবে এম, এম এর পাওয়ার তো 1, লিখলাম না। পরে হচ্ছে দৈর্ঘ্য মিটার, মিটার হচ্ছে মাত্রা হচ্ছে এল, এটার পাওয়ার 2 দেওয়া আছে, লেখা লাগবে 2 দিলাম। এখন আসো, যখনই দেখবা কোনো একটা লব্ধ রাশিতে সময় আর তাপমাত্রার একক একসাথে আছে, যেমন এখানে সেকেন্ড আর কেলভিন একসাথে আছে, সেই ক্ষেত্রে প্রায়োরিটি দিবা হচ্ছে সময়কে। তখন সময়ের মাত্রা হবে টি, টি মাইনাস 2 এখানে, আর পরে হচ্ছে কেলভিন। এখন দেখো, তাপমাত্রা আর সময়ের ক্ষেত্রে হচ্ছে একটা কমন মাত্রা আছে, এই দুটো কমন। যখনই দেখবা হচ্ছে দুটো একসাথে আছে, প্রায়োরিটি বেশি দিবা হচ্ছে সময়কে। তারপরে হচ্ছে, এখন যদি তাপমাত্রার ক্ষেত্রে তুমি মাত্রাটা টি লেখো, তাহলে দুইটা মিলে হচ্ছে জগা খিচুড়ি লেগে যেতে পারে, কোনটা সময়ের মাত্রা কোনটা তাপমাত্রার মাত্রা আমি বুঝতে পারবো না। এই অসুবিধা দূর করার জন্য বা কনফিউশন এড়ানোর জন্য যখনই দেখবা সময় আর তাপমাত্রা একসাথে আছে, তখন আমি তাপমাত্রার মাত্রাটাকে থিটা ধরে নেব সুবিধার জন্য। তাহলে এক্ষেত্রে তাপমাত্রার মাত্রা হবে থিটা, ধরো থিটা পাওয়ার হচ্ছে -1। তো জুল পার কেলভিন এর মাত্রা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স টু থিটা ইনভার্স 1। আর যদি ধরো কোনো একটা রাশি আছে যেটার মধ্যে শুধু তাপমাত্রার মাত্রাটা আছে কিন্তু সময় নাই, মানে তাপমাত্রার একক আছে মানে সময়টা না, মানে যে এস সেকেন্ডের কোনো একক নাই, সেই ক্ষেত্রে আমি তাপমাত্রার মাত্রাকে টি ধরে নেব। বুঝা গেছে? মানে যখন এস ও কেলভিন মানে তাপমাত্রা একসাথে, মানে সময় এবং তাপমাত্রা একসাথে, তখন তাপমাত্রার মাত্রাটাকে আমি ধরবো হচ্ছে থিটা। আর যখন শুধু তাপমাত্রা থাকবে, মানে কে দ্বারা আমি তাপমাত্রা বোঝাচ্ছি আর এস দ্বারা হচ্ছে আমি সময়টা বোঝাচ্ছি, যখন শুধু তাপমাত্রা থাকবে তখন কে এর মাত্রা হবে টি। আশা করি বুঝতে পারছো। তাহলে প্রায়োরিটি বেশি হচ্ছে, প্রায়োরিটি প্রায়োরিটি বেশি হচ্ছে সময়ের, বাস্তবে যেটা সত্য আর কি। আচ্ছা, এতটুকু গেল। তার মানে আমি এখানে যে মাত্রা বিশ্লেষণটা করলাম, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমি কি পাইলাম বা কি লাভ হলো? আমাকে যখন একটা একক দিল, এককের মাত্রা বিশ্লেষণ করে আমি দেখলাম যে এই বল একক যেটা ছিল সেটা হচ্ছে 1 2 3, তিনটা মৌলিক রাশির সমন্বয়ে গঠিত।
তার মানে আমাকে যদি একটা রাশি দেয়, তার যদি মাত্রাটা দেওয়া থাকে এবং মাত্রার সংখ্যার উপর নির্ভর করে আমি বলে দিতে পারবো যে ওই রাশিটা কি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত না একটা মৌলিক রাশি। তার মানে ওই রাশিটা যৌগিক রাশি নাকি মৌলিক রাশি সেটা আমি বলে দিতে পারবো। অর্থাৎ রাশির প্রকৃতিটা আমি ব্যাখ্যা করতে পারবো। আবার আমি এটাও বলে দিতে পারবো যে ওইটা যে লব্ধ রাশি আমি বুঝলাম সেটা কয়টা মৌলিক রাশির উপর নির্ভরশীল। এক্ষেত্রে যেমন বল, বল হচ্ছে ৩টা মৌলিক রাশির উপর নির্ভরশীল। মিটার, সরি, ভরের একক, ভর, পর হচ্ছে দৈর্ঘ্য আর সময়। এই ৩টা মৌলিক রাশির উপর নির্ভরশীল। তো মাত্রার প্রয়োজনীয়তাটা কি? মাত্রা প্রয়োজনীয়তা, মাত্রার প্রয়োজনীয়তা। মাত্রা দিয়ে আমি কি করতে পারলাম? প্রথমে একটা ভৌত রাশির প্রকৃতি বের করতে পারলাম। ভৌত রাশির প্রকৃতি নির্ণয়, মানে সেটা মৌলিক রাশি, যৌগিক রাশি সেটা বের করতে পারলাম। সেটা মৌলিক না যৌগিক? মৌলিক নাকি যৌগিক কোনটা? পরে হচ্ছে ধরো আমি ধরে নিলাম বা জানতে পারলাম সেটা হচ্ছে যৌগিক রাশি। তার মানে একটা যৌগিক রাশি কয়টা মৌলিক রাশির সমন্বয়ে গঠিত আমি সেটাও বের করতে পারবো। যৌগিক রাশি কতটি, কতটি আছে যা, কতটি মৌলিক রাশি নিয়ে গঠিত আমি সেটা বের করে ফেলতে পারলাম। এখন এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে, সেই প্রয়োগটা আসলে একটু দেখি। আচ্ছা, এখন ধরো তোমরা হচ্ছে আস্তে আস্তে যখন গতির চ্যাপ্টারের দিকে যাবা বা হচ্ছে বল বা সহজ কথা প্রথম চ্যাপ্টারের পরে যখন আস্তে আস্তে সামনে আগাবা ফিজিক্সে, তখন তোমরা দেখবা যে তোমরা আস্তে আস্তে গতি কিছু সূত্র মানে পড়তেছো বা শিখতেছো, বলেরও কিছু সূত্র পাচ্ছ। তো ধরো আমি গতির চ্যাপ্টারে একটা সূত্র আনলাম, ধরো আনলাম এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন আমাকে বললো যে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে সূত্রের বা সূত্রটির সঠিকতা যাচাই কর, সঠিকতা যাচাই কর, যাচাই কর, সূত্রের সঠিকতা যাচাই করা। মানে সূত্রটা আদৌ সঠিক কিনা, আমি যে সূত্র লিখছি এটা কি ভুগিচুকি কিছু লিখছি নাকি আসলে সঠিক, এই জিনিসটা আমাকে মাত্রার মাধ্যমে বিশ্লেষণ করতে বলছে বা মাত্রার মাধ্যমে প্রমাণ করতে বলছে। মানে হচ্ছে রাশিগুলাকে হচ্ছে এই যে এইভাবে প্রকাশ করব, এমএলটি ইনভার্স টু, বা হচ্ছে মাত্রার আকারে প্রকাশ করব এবং প্রকাশ করে দেখবো যে এটা সঠিক কিনা। এখন এই জিনিসটাতে এদিকে যাওয়ার আগে আমি ছোট একটা উদাহরণ দিই এবং খুবই সিলি একটা উদাহরণ। ধরে আমি বললাম যে 5 মিটার সমান 2 মিটার যোগ 3 মিটার। এখন বলো এটা কি ভুল? অবশ্যই না। এটাকে ভুল বলার মতো মানুষ নাই দুনিয়াতে। এখন এই জিনিসটা কেনই সঠিক হল বা কিভাবে সঠিক হল? আমি কি করলাম এক্ষেত্রে? 5টা কিভাবে আসছে? 2 আর 3 এই দুইটা মান আমি যোগ করছি। যোগ করে 5 আসছে। আর মিটারটা কেন আসছে? কারণ দুটোটার একক সেম। একক দুটোটা সেম ছিল দেখেই এখানে সেম এককটা আসছে। কিন্তু যদি আমি এটা লিখতাম যে 5 মিটার সমান হচ্ছে 2 সেন্টিমিটার প্লাস হচ্ছে 3 কেলভিন। এখন বলো এই জিনিসটা কি জীবনেও সঠিক হবে? এটা হচ্ছে দৈর্ঘ্যের একক বা দৈর্ঘ্যের একটা পরিমাপ। এটাও দৈর্ঘ্য মানলাম কিন্তু তা সেন্টিমিটারে দেওয়া। আবার এটা হচ্ছে কি তাপমাত্রা। তাহলে দৈর্ঘ্য আর তাপমাত্রাকে জীবনও যোগ করা যাবে? যোগ করা যাবে না। তার মানে এই জিনিসটা সঠিক। কেন সঠিক হলো না? ৩ আর ২ যোগ করলে তো ৫ ঠিকই আসছে। কিন্তু এর প্রকাশটা আমার সঠিক হয় নাই। কেন সঠিক হয় নাই? কারণ হচ্ছে বাম পক্ষে এককটা মিটার দেওয়া। কিন্তু ডান পক্ষে একটা দৈর্ঘ্যের একক ঠিকই দেওয়া আছে কিন্তু আরেকটা হচ্ছে তাপমাত্রার একক দেওয়া। তার মানে একক ভিন্ন হওয়ার কারণে যোগফল সঠিক ঠিকই হয়েছে কিন্তু পুরা ইকুয়েশনটা আমার সঠিক হয় না। এই জিনিসটা ভুল। কিন্তু উপরেরটা সঠিক হয়েছে কারণ সব পাশে হচ্ছে যোগ করলে সেম আসছে এবং এককগুলোও সব সেম। তার মানে একটা রাশি বা একটা সমীকরণ সঠিক তখনই হবে যখন মানটাও যেমন সেম আসছে এবং যখন হচ্ছে তাদের এককগুলো সেম আসবে। অর্থাৎ প্রত্যেকটা রাশি, এই যে এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এইটা একটা রাশি। অর্থাৎ এখানে যতগুলো রাশি আছে প্রত্যেকটা রাশির একক সেম হবে। এখন মানটা কিন্তু খুব একটা ম্যাটার করতেছে না এই রাশি সঠিক কিনা। যেমন এখানে 2 আর এই 3 এই দুটো আমি যদি যোগ করি অবশ্যই 5 আসবে। কোনো ভুল নাই। কিন্তু ভুলটাকে নির্ধারণ করে দিচ্ছে, ভুলটা নির্ধারণ করে দিচ্ছে হচ্ছে এককটা। কেন? এখানে দেখো
বাম পক্ষে একক হচ্ছে মিটার, কিন্তু ডান পক্ষে একক আছে সেন্টিমিটার আর কেলভিন। অর্থাৎ দেখো তিনোটা রাশির ক্ষেত্রে তিনোটা রাশিরই হচ্ছে একক আলাদা, একক আলাদা। তার মানে একটা রাশি বা একটা সমীকরণ, আমি যে সমীকরণটা লিখছি সেটা সঠিক কিনা বা আদৌ সঠিক বা আদৌ ভুল কিনা সেটা নির্ধারণ করবে হচ্ছে উভয় পক্ষে যতগুলো একক আছে সবগুলো এককের বা যতগুলো রাশি আছে, উভয় পক্ষে যতগুলো রাশি আছে সবগুলো রাশির একক। তার মানে আমার দেখতে হবে, এখন আসলে ধরো এই প্রশ্নের দিকে আসি। এই প্রশ্নের ক্ষেত্রে আমাকে বাম পক্ষে একটা রাশি আছে এস, ডান পক্ষে একটা রাশি আছে, মানে একটা না দুইটা রাশি আছে, এবং বলছে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করো যে সূত্রটা সঠিক বা এর সূত্রের সঠিকতা যাচাই করো। তো এই ক্ষেত্রে আমি সেম যুক্তিটা কাজে লাগাবো। দেখো, একটা সমীকরণ ঠিক হয়েছে কিনা এই জিনিসটা তার মানটা কিন্তু খুব একটা নির্ধারণ করতেছে না। ম্যাক্সিমাম জিনিসটা বা সবচেয়ে বড় প্রভাবটা ফেলতেছে তার এককটা। কারণ এককে যদি সঠিক না হয় তাহলে এই যোগফলটা সামনে আগাবে না বা কখনো এটা ৫ এর সমান আর হবে না। তো আমার দেখতে হবে বাম পক্ষে এস রাশি, এস হচ্ছে সরণ বা দূরত্ব, ইউ হচ্ছে বেগের আদিবেগ, আর টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ আর টি হচ্ছে সময়। অর্থাৎ এখানে যে বাম পক্ষে একটা রাশি ডান পক্ষে যে দুইটা রাশি আছে এই দুইটা রাশির একক বা অন্য কথায় মাত্রাগুলাকে সেম আসতেছে কিনা। যদি আমি দেখি যে উভয় পক্ষে মাত্রাগুলো সেম এসে পড়ছে তার মানে সূত্রটা সঠিক। এখন এই সূত্রের আমি পরিচয়টা দিই। এখানে এই সূত্রে এস হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে মিটার, ইউ হচ্ছে বেগ বা সহজ কথা এটা আদিবেগ, আদি বেগ, আদিবেগ বা বেগের একক মিটার সেকেন্ড ইনভার্স 1, এ হচ্ছে ত্বরণ, ত্বরণ ত্বরণ হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2, আর টি হচ্ছে সময়, সময়ের একক তো আমরা সবাই জানি সেকেন্ড। আচ্ছা, এখন আমি সূত্র সঠিক কিনা সেটা প্রমাণ করব। তার জন্য আমার কাজ হচ্ছে প্রত্যেক পাশেই হচ্ছে যতগুলো রাশি আছে সবগুলো আলাদা আলাদা যাচাই করব। প্রথমে আসো বাম পক্ষে। বাম পক্ষে একটা রাশি আছে, সেটা হচ্ছে এস বা সরণ। তাহলে এস এর একক আমি আগেই বলছি যখন মাত্রা বিশ্লেষণ করবো তখন শুধু একক নিয়ে কাজ। এস এর একক হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক। তাহলে এস এর মাত্রা কি হবে? অবশ্যই দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে লেন্থ এল, এটা হচ্ছে তার মাত্রা। শেষ। এখন আসে ডান পক্ষে। ডান পক্ষের রাশি আছে দুইটা, একটা আছে ইউটি আর আরেকটা হচ্ছে হাফ এটি স্কোয়ার। এখন আমাকে একটা জিনিস বলো, যদি আমি ২ মিটার আর ৫ মিটার ধরে যোগ করি তাহলে এটা কি কখনো ৭ মিটার স্কোয়ার হবে? হবে কি কখন? জীবনে হবে না। কেন? কারণ হচ্ছে মিটার আর মিটার যুক্ত রাশি যোগ করলে শেষ মুহূর্তে এককটাও আমি মিটারেই পাবো, কখনো মিটার স্কোয়ার পাবো না। আবার ধরো যদি আমি বললাম যে কোনো একটা রাশির সাথে হাফ মিটার, ধরো ৭ এর সাথে আমি হাফ মিটার গুণ করলাম, তাহলে কি হাফ মিটারটা একক না শুধু মিটারটা একক? শুধু মিটারটা একক, কারণ গুণ করে আমি পাবো 7/2 মিটার। তার মানে এককের সাথে যে রাশি গুণ থাকুক সেটা একের গুণ পরিবর্তন করতে পারবে না। ঠিক একইভাবে এটি স্কোয়ার, এটাকে ধরো আমরা বিশ্লেষণ করে যে এককটা পাবো সেই এককের প্রকৃতির উপর পাবো, এককের যে সিম্বলটা আছে, যেমন এক্ষেত্রে মিটার ছিল মিটারই আছে, সেই সিম্বলটার উপরেই হাফ জিনিসটা কখনো কোনো প্রভাব ফেলবে না। তার মানে হাফ এটি স্কোয়ারের জন্য আমি যে এককটা পাবো এটি স্কোয়ারের জন্য সেই একই এককটা পাবো। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা ইউটি এর এককটা। ইউ হচ্ছে আদিবেগ, আদিবেগের একক ছিল মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড ইনভার্স 1 ইন্টু সময়ের এককটি সেকেন্ড গুণ হবে সেকেন্ড গুণ, তাহলে থাকতেছে কি মিটার, শুধু মিটার। কারণ সেকেন্ড ইনভার্স 1 আর হচ্ছে মানে সেকেন্ড হচ্ছে দেখো ভিত্তি সমান, ভিত্তি যদি গুণ সেম গুণ থাকে তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যায়, তাহলে +1 আর -1 হচ্ছে s⁻0 = 1। আচ্ছা, তাহলে ইউটি এর মাত্রা কত আসে? ইউটি এর মাত্রা আসে হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা এল। আচ্ছা, মিলে গেল। ডান পাকে একটা রাশির মাত্রা মিলল। এখন দেখতে হবে আরেকটা যে রাশি আছে সেটার মাত্রা মিলে কিনা। আচ্ছা, আমি এই পার্টটা একটু মুছে নিই। আচ্ছা, বাকি রইল হচ্ছে ডান পক্ষে আরো একটা রাশি বাকি আছে। এটা একটা আলাদা করি। আরেকটা রাশি হচ্ছে এটি স্কোয়ার। আমি আগেই বলছি হাফ এটি স্কোয়ারের জন্য যে এককটা আসবে এটি স্কোয়ারের জন্য সেম এককটাই আসবে। কিছুক্ষণ আগে সেটা ব্যাখ্যা করছি। যদি কখনো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একটু পিছনে নিয়ে হচ্ছে পজ করে বা হচ্ছে রিজিউম করে দেখো।
তো এটি স্কোয়ারের একক। এ হচ্ছে ত্বরণ, ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। আর সময়, টি হচ্ছে সময়, পাওয়ার হচ্ছে 2, তাহলে সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো ভিত্তি সেম, পাওয়ার দুটো, একটা প্লাস আর একটা মাইনাস, পাওয়ার দুটোতে যোগ হবে অবশ্যই, তাহলে -2 আর +2 হচ্ছে 0, অর্থাৎ s টু দি পাওয়ার 0 মানে 1। তার মানে শেষ মধ্যে থাকতেছে হচ্ছে মিটার। তাহলে মাত্রা কি আসলো এটা? টি স্কোয়ার এর মাত্রা। মাত্রা কি আসলো? মাত্রা আসলো আবার দৈর্ঘ্যের মাত্রা l। তার মানে এখানে যে রাশিটা দেওয়া আছে বা সূত্রটা দেওয়া আছে, সেই সূত্রের বাম পক্ষে যত রাশি আছে আর ডান পক্ষে যত রাশি আছে সবগুলোর মাত্রা সেম। অর্থাৎ ডান পক্ষ ও বাম পক্ষে সবগুলা রাশির মাত্রা সমান বা একই। তার মানে বলা যায় যে সূত্রটি সঠিক। সূত্রটি সঠিক। কেন সঠিক হলো? ওই যে কিছুক্ষণ আগে ব্যাখ্যা করলাম যে এই ইকুয়েশনটা তখনই পরস্পর সমান হবে যখনই হচ্ছে দুই পাশে এককটা সেম হয় এবং যোগ করলে মানটাই 5 এর সমান আসে। যেমন 5 মিটার, 3 আর 2 যোগ করলে 5 আসছে, রাইট, কোনো ভুল নাই। এবং দুটোটাই মিটার এককে ছিল, শেষ মুহূর্তে মিটার আসছে, কিন্তু পরেরটা ভুল ছিল, কারণ হচ্ছে এককগুলা ভিন্ন। মান ঠিকই 5 আসছে কিন্তু এককগুলা ভিন্ন, অর্থাৎ পরের ইকুয়েশনটা সঠিক না। তো যখনই আমাকে কোনো হচ্ছে সূত্র দেওয়া হবে এবং যদি বলবে যে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে সূত্র সঠিক কিনা যাচাই করো, তখন আমার কাজ হচ্ছে উভয় পাশে হচ্ছে প্রত্যেকটা রাশি আলাদা আলাদা একক বের করব, একক বের করে তার মাত্রা বের করব। এবং যদি উভয় পাশে হচ্ছে মাত্রা সেম হয়, তার মানে হচ্ছে সূত্রটা সঠিক, আর নয়তোবা সূত্রটা ভুল। তার মানে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমি আরেকটা কি কাজ করতে পারলাম? মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কোন সূত্রের সঠিকতা যাচাই করতে পারলাম। কোন সূত্রের সঠিকতা যাচাই করতে পারলাম। আশা করি বুঝতে পারছো। যদি তবুও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা একটু পিছনে নিয়ে আবার রিজিউম করে দেখো। যেহেতু যদি বুঝে থাকো জিনিসটা, তাহলে কয়েকটা আমি সূত্র দিয়ে তোমরা এগুলো একটু ট্রাই করবা। ধরো v ইকুয়ালস টু u প্লাস এটি, এটাও প্রুফ করতে পারো। আবার s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইন্টু t, এটাও প্রুফ করে দেখবা। আবার আরেকটা সূত্র আছে v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as, এটাও প্রুফ করবা। আবার আরেকটা আছে s ইকুয়ালস টু vt, এটাও একটা প্রুফ করে দেখতে পারো। আবার আরেকটু কঠিন দিই, f ইকুয়ালস টু ma। এখন কোনটা কি নির্দেশ করে সেটাও আমি বলে দিই। v হচ্ছে শেষ বেগ, v শেষ বেগ, আর u হচ্ছে আদি বেগ, মানে বেগের একক, মিটার সেকেন্ড ইনভার্স 1। u হচ্ছে আদি বেগ, এটাও হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। এ হচ্ছে ত্বরণ, কিছুক্ষণ আগে বলছি, টি হচ্ছে সময়, সবাই জানো। এস হচ্ছে সরণ, সরণের একক মিটার, দৈর্ঘ্যের একক আর কি। এফ হচ্ছে বল, বলের একক নিউটন। আর এম হচ্ছে ভর, ভরের একক কেজি। তো তোমরা এগুলো হচ্ছে বাসায় ট্রাই করবে, আর যদি কোনোটা প্রবলেম হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকে হচ্ছে এই চ্যাপ্টার এই পর্যন্তই থাক। পরের ক্লাসে হচ্ছে এই চ্যাপ্টারটা আমরা আরেকটু কন্টিনিউ করব। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবা। যদি অন্য কারো প্রয়োজন থাকে, তুমি যদি মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবা। আর এরকম আরো ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকে এই পর্যন্তই থাক, আমি এটাকে ক্লাস 10 করে দিলাম।